অবুঝ ভালোবাসা গল্পের শেষ পাঠ। বউ দাঁড়িয়ে পিছন থেকে ডাকছে, আমি শুনেও না শোনার ভান করে হেঁটে আসছি। ইচ্ছে করছে তাসফিয়ার সাথে ওদের বাড়িতে থেকে যাই, কিন্তু ওর ব্যবহারগুলো মনে করিয়ে দেই আমার ওর জীবনে কোনো জায়গা নেই। সিএনজি করে বাড়িতে আসতে আসতে রাত প্রায় 2টা বেজে গেছে। ভাড়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকছি। আম্মু বলল, এত দেরি করলি কেন? কোথায় ছিলি তুই? আমি বললাম, একটু কাজ ছিল। আম্মু বলল, আই খাবার খাবি? আমি বললাম, না খাবো না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রুমে আসছি। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি। তখনই মোবাইলে একটা রিংটোন বেজে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি যে এটা তাসফিয়ার নাম্বার। তখন আমি ফোনটা কেটে দিয়েছি, তাও বারবার ফোন করছে। ছয়বারের মাথায় কলটা রিসিভ করতেই, কোথায় ছিলে? ফোন রিসিভ করছো না কেন? তোমার জন্য কত না চিন্তা করছি। বাসায় পৌঁছে গেছো নাকি এখনো রাস্তায় আছো? আমি বললাম, আমার জন্য এত চিন্তা করতে হবে না। আর তাছাড়া আমি তোমার কে যে আমার জন্য তুমি চিন্তা করবে? আমাকে তো জেলের ভাত খাওয়াতে চাইছো আজ সকালে, এখন এত চিন্তা আর মায়া কোথা থেকে আসলো? এমন করে কথা বলছো কেন? আমি বললাম, কেমন করে কথা বলবো? ফোন করাটা আমার ভুল হয়েছে। আমি বললাম, ফোন করতে কে বলছে তোমাকে? আর শোনো, কয়েকদিনের ভিতরে তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, আর তুমি কাবিনের টাকাগুলো পেয়ে যাবে। এখন থেকে আমাকে আর বিরক্ত করবে না ফোন করে। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে গেছি। সকালে আজান শুনে ঘুম ভাঙছে। ফজরের নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিছি। তখন রুমে ভাবি আসলো আর এসে বলল, সৌরভ অফিস থেকে ছুটি হওয়ার পর তুমি আসার সময় বাস স্টপ থেকে আমার বোন মনিকে নিয়ে আসো। আমি বললাম, ঠিক আছে, মনিরকে আমি নিয়ে আসবো। ওর বিয়ে হওয়ার কথা ছিল তো। ভাবি বলল, ওর বিয়ে তো আরো দেরি আছে, তাই কিছুদিন বেড়াতে বলছি আমার সাথে, তাই ওকে আসতে বলছি, তুমি মনে করে ওকে নিয়ে আসো। আমি বললাম, ঠিক আছে। হালকা নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে বসছি। বাইক নিয়ে অফিসে আসলাম। ইরা ম্যাম আজকে আমাকে ডিস্টার্ব করছে না, কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হলাম, কারণ মনিকে রিসিভ করতে হবে। বাস স্টপে এসেছি, দেখি মনি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসেছে। কেমন আছো তুমি? আল্লাহ পাক রাখছে ভালো, তুমি আছো কেমন? মনে বললো, হ্যাঁ ভালো, কতদিন পর তোমাকে দেখলাম। তা তোমার বউ কেমন আছে? আর শোনাই এইটা শুনলাম যে তোমার বোনের সাথে নাকি তোমার ডিভোর্স হয়ে গেছে। আমি বললাম, এখনো হয়নি, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। মনি বাইকে বসেছে, আমি বাইক চালাচ্ছি, দুইজনে গল্প করতেছি। রাস্তায় জেমে বসছি। হঠাৎ খেয়াল করে দেখি তাসফিয়ার গাড়ি আমার বরাবর। তাসফিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে কাজে ছিপিয়ে খাবে। আমিও তাসফিয়াকে দেখিয়ে মনির সাথে দুষ্টামি করতেছি। জ্যাম ছুটছে। বাইক নিয়ে বের হয়ে এসেছি সোজা বাসায়। মনি বলল, ধন্যবাদ এত সুন্দর করে বাসায় আনার জন্য। আমি বললাম, ধন্যবাদ দিতে হবে না, চলো ভিতরে যাই। দুইজনে বাড়ির ভিতরে ঢুকলাম। মনি সবার সাথে কথা বলছে। আমি রুমে এসেছি, কাপড় চেঞ্জ করলাম, হাত মুখ ধুয়ে নিছি। আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ ও আসছে কোন মতলব নিয়ে। ভাবি বলল, তাসফিয়া তুমি এই বাড়িতে আসছো কেন? তাসফিয়া বলল, আমার স্বামীর বাড়িতে। আমি আসবো না তো কে আসবে? আম্মু বলল, তোমার স্বামীর বাড়ি মানে? তুমি তো সৌরভকে জেলের ভাত খাওয়াতে চাইছো, আর এখন কেন স্বামীর বাড়ি বলছো? তাসফিয়া বলল, শাশুড়ি আম্মা আমার ভুল হয়েছে, আপনি একটু চুপ থাকবেন। আপনার বেয়াদব ছেলেটা কোথায়? 2 দিন ওর থেকে আলাদা না ছিলাম, ও এত তাড়াতাড়ি মেয়েদেরকে নিয়ে নষ্ট ফুষ্টি শুরু করছে। তাসফিয়া কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আপনার ছেলে ভদ্র ছেলে, আপনি বলছিলেন না? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আর তুমি আমাদের বাড়িতে আসছো কেন? এইটা আমার বাড়ি আর আমার স্বামী থাকে, তাই আমি আসছি। আমি বললাম, তুমি থাকবে মানে? আর এখানে তোমার কোনো থাকার প্রশ্নই আসে না। আর কে তোমার স্বামী? আমি তো তোমাকে 2 দিন পর ডিভোর্স দিয়ে দেবো, এখন যাও বাড়ি থেকে। তাসফিয়া বলল, যতদিন টাকা আর পেপার হাতে না পাচ্ছি এতদিন এই বাড়িতে থাকবো। আমি বললাম, মানে তুমি এখানে কিসের অধিকারে থাকবে? অধিকার কিসের সেটা তোমাকে সময় বলে দেবে। আর তোমাকে ভালো করে বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরিয়ে নাও, তা না হলে জীবনের সবচেয়ে বড় আঘাতটা তুমি পাবে। আমি বললাম, 6 মাস কম আঘাত পেয়েছি নাকি? নতুন করে আর কি আঘাত করবে তুমি? আম্মু আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও। তাসফিয়া কোনো কথা না বলে উপরে চলে গেছে। আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে গিয়ে দেখি তাসফিয়া খাটের উপরে শুয়ে আছে, কোনো কথা বলছে না। তাকে দেখে যেন রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। আমি তাসফিয়ার কাছে গেলাম, সোজা ওকে টান মেরে খাট থেকে নিচে ফেলে দিয়েছি। আর তাসফিয়া জুড়ে একটা চিৎকার দিয়েছে। তাসফিয়ার কান্নার শব্দ শুনে সবাই দরজার মধ্যে নক করছে। আমি সবাইকে বলে দিছি কিছু না, এমনিতেই ঢং শুরু করছে। তাসফিয়া বলল, আমি ঢং করছি? আমি বললাম, হ্যাঁ নয়তো কি। তাসফিয়া বলল, আমাকে এমন ভাবে ফেলতে পারলে? তোমার কি একটু মায়া হয়নি? আমি বললাম, কার জন্য মায়া হবে? তুমি আমার রুমে কি করছো? বের হয়ে যাও আমার রুম থেকে।
তাসফিয়া বলল, যতদিন না ডিভোর্স না হচ্ছে ততদিন এই রুমে আমি থাকবো। আর মিস্টার ভুলে যাবেন না, আমি এখনো আপনারই বউ। আমি বললাম, বউ না চাই, রুমে থাকবে আর খাটের উপরে নাম। যাও, তোমার স্থান হবে বারান্দায়, আজ থেকে বারান্দায় ঘুমাবে। আর এখানের কোনো কিছুতে স্পর্শ করবে না। বাড়ির রান্না বান্না ধোয়া যত কাজ আছে সবগুলাই তুমি করবে। যদি তুমি রাজি থাকো তাহলে এই বাড়িতে থাকতে পারো। তাসফিয়া বলল, যেহেতু নিচ থেকে এসেছি সেহেতু আপনার অপমানগুলো একটু সহ্য করতে কষ্ট হবে। কথাটা বলে বারান্দায় চলে গেছে। আমি খাটের উপরে শুয়ে পড়ছি। তখনই মনে পড়ে গেছে তাসফিয়া তো খায়নি, আর ওর খিদা তো একদমই সহ্য হয় না। নিচে গিয়ে খাবার নিয়ে এসে তাসফিয়াকে প্লেটটা এগিয়ে দিয়ে বলি, খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো, আর তা না হলে তো রাতে আমাকে ডাকবা, আর ডাকলে কিন্তু সোজা গাড় ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। তাসফিয়া বলল, তোমাকে ডাকবো কেন? আমার খিদে নেই, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, আর তোমাকে ডিস্টার্ব করবো না। আমি বললাম, বাহ, ভালোই তো, তবে তোমার মধ্যে এতটা পরিবর্তন কি করে হলো? আমার অনেকটাই অবাক লাগছে। তাতে আমার কিছু আসে যায় না বলে আমি ঘুমিয়ে পড়ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ের উপর চাদর দেওয়া। বাহ, চাদরটা কে দিল? যেদিকে তাসফিয়া বারান্দায় নেই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ভাবি তাসফিয়াকে বকাঝকা করছে, এত বড় মেয়ে হইছো, নাস্তাটা ঠিক করে বানাতে পারছো না, আবার এসেছো বউ সেজে এখানে, লজ্জা করে না? চাটা ঠিক করে বানাতে পারো না? তখন আমি জুড়ে বললাম, ওকে কে এসব বানাতে বলছে? আর কাজের মেয়ে কোথায়? আম্মু বলল, কাজের মেয়েকে বিদায় করে দিয়েছি, আজ থেকে সব কাজ তাসফিয়া করবে। আর সৌরভ, এই ব্যাপারে তুই কোনো কিছু বলবি না, আজকের নাস্তা বাহিরে করে নিস। বাড়ির নাস্তার অবস্থা দেখে খিদে মেটে গেছে। আমি বললাম, ঠিক আছে। তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়া অচরে কান্না করছে, চোখ বেয়ে পানি পড়ছে। আমার বুকের ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো। তাও কোনো কিছু না বলে অফিসের জন্য বের হয়ে এসেছি। তবে তাসফিয়া কেন আমাদের বাড়িতে এসেছে? আমাকে ভালোবেসে ফেলছে নাকি নাকি কোনো মতলব? এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই পিছনে ফিরে দেখি তাসফিয়াকে ভাবি থাপ্পড় দিয়েছে, আর তাসফিয়া মাথা ঘুরে নিচে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তাসফিয়ার কাছে গেলাম। তখনই আম্মু বলল, সৌরভ, তুই অফিসে যাসনি? আমি বললাম, না, যেতেছিলাম, কিন্তু ভাবি তুমি তাসফিয়াকে থাপ্পড় দিল কেন? ভাবি বলল, তোমার বউ দেখো আমার গায়ে গরম চা ঢেলে দিয়েছে, আমার শাড়িটা নষ্ট করে ফেলছে, আর আমি এখানে বসে থাকবো? আমি বললাম, চাটা তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে সেই কখন, আর তাসফিয়া শুধু শুধু তোমার উপর চা ফেলতে যাবে কেন? ভাবি বলল, তাসফিয়াকে বলছি বাড়ি ছেড়ে চলে যেতে, তাই ও আমার উপরে গরম চা ঢেলে দিছে। আমি বললাম, তুমি এসব বলার কে? ভাবি বলল, সৌরভ, তুমি একথা বলতে পারলে? আমি বললাম, হ্যাঁ পারছি। তখনই তাসফিয়াকে ধরে উঠাইলাম। তাসফিয়া ঠোঁট কেটে গেছে। আমি রুমে নিয়ে গেছি, তুলা দিয়ে রক্ত মুছে দিলাম, আর কিছুটা মেডিসিন নিয়ে দিলাম। তাসফিয়া আমার দিকে তাকিয়ে আছে। তাসফিয়া বলল, আমাকে ক্ষমা করা যায় না? আমি বললাম, মানে কিসের ক্ষমা করবো শুনি? আমি বললাম, এটা তোমার আরেকটা নতুন নাটক, তাই না তাসফিয়া? তাসফিয়া বলল, না। আমি বললাম, তাহলে কি? তাসফিয়া বলল, আমি যা করছি তার জন্য তোমার কাছ থেকে ক্ষমা চাই। আমি বললাম, আচ্ছা, তোমার মতলবটা কি শুনি? তাসফিয়া বলল, কিসের মতলব? আমি বললাম, তুমি আমাদের বাড়িতে এসছো কেন? তোমার মতিগতি আমার কাছে সুবিধা লাগছে না, মনে হচ্ছে তুমি নতুন করে কোনো একটা প্ল্যান করছো। তাসফিয়া বলল, তোমাদের বাড়িতে এসেছি মানে তো আমার স্বামীর বাড়িতে এসেছি, আর প্ল্যান করব কেন? আমি ইচ্ছে করলে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারি, তাও করবো না। আমি বললাম, তাহলে কেন এসেছো শুনি? তাসফিয়া বলল, আমার ভুলের জন্য ক্ষমা চাইতে, তুমি ক্ষমা করে দিলে আমি চলে যাব। আমি বললাম, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে তুমি চলে যাও। তাসফিয়া বলল, আমি একা যাবো কি করে? তুমি আমাকে নিয়ে যাও। আমি বললাম, ঠিক আছে, তুমি রেডি হও, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। ঠিক তখনই অফিসে যাচ্ছি বলে বের হয়ে সোজা অফিসে রওনা হলাম। ভাবি আম্মা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কারোর দিকে তাকালাম না, না থাকিয়ে সোজা বাইক নিয়ে বের হয়ে পড়ছি। অফিসের কাজ করছি। ঘন্টাখানেক পর একজন পিয়ন এসেছে, তার সাথে একটা মেয়েও এসেছে। আমি দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছি। আরে রিপা, তুমি এখানে? রিপা বলল, ভাইয়া আপনি তাসফিয়া আপুকে কষ্ট দিতেছেন কেন? আমি বললাম, তোমার আপু কি করছে তুমি দেখুনি? রিপা বলল, আপু যা করছে সব আপনাকে বড় করার জন্যই করছে। আব্বু আম্মু সবাই বলে আপনাকে নাকি ওরা কিনে নিয়েছে, ঘর জামাই করে নিয়েছে, সব ধরনের কাজ আপনাকে দিয়েই করাবে। আপুকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাই আপু আব্বুর সাথে কথা বলে না, খারাপ ব্যবহার করে। আর আপনার ভাবি যে টাকা দিয়েছে সেই টাকা কিন্তু তাসফিয়া আপুই দিয়েছে আপনার আব্বুকে। আমি বললাম, কি বলো তুমি? রিপা বলল, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, আপনার আব্বুকে জিজ্ঞেস করেন, তাহলেই বুঝতে পারবেন।
আর আমি একটু আগে আপনাদের বাসায় গিয়েছিলাম, দেখি তাসফিয়া আপু পোলর মুছতেছে। আমি আপুকে দেখে যেন আসমান থেকে পড়লাম, কারণ যে মানুষটা কখনো বাড়ির কোনো কাজ করেনি সেই মানুষটা আজকে এই বাসার চাকরানি শুধু আপনাকে ভালোবেসে। আমি বললাম, কিন্তু তাসফিয়া যদি আমাকে ভালোবাসে তাহলে আমার সাথে এমনটা করছে কেন? রিপা বলল, কারণ অনেক ছেলেরা বিয়ের পর ভালো ভালো ব্যবহার করে আর কিছুদিন পর হয়ে গেলে খারাপ আচরণ করে, তার জন্য প্রথম থেকে আপনার সাথে এরকম ব্যবহার করছে। প্লিজ ভাইয়া, আপনি আপুকে কষ্ট দিয়েন না। আমি বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব। রিপা বলল, এখন তাহলে আমি চাই, আর আপুকে আপনি একটু দেখে দেখে রাখেন। আমি বললাম, ঠিক আছে, ধন্যবাদ। রিপা চলে গেছে, আমি কাজে মনোযোগ দিয়েছি, কিন্তু তাসফিয়ার কাছে মনটা চলে যাচ্ছে বারবার। কাজগুলো গুছিয়ে নিলাম, এবার বের হবো, তখন ইরা ম্যাম এসেছে। সৌরভ, চলে যাচ্ছ নাকি? আমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবে? আমি বললাম, ম্যাম আপনার বোর আছে, ওকে নিয়ে ঘুরতে চান, আমাকে নিয়ে টানাটানি করছেন কেন? ইরা বলল, এই কি বলো সৌরভ, আমার বোর আছে তো কি হয়েছে? একজনকে দিয়ে কি আর সারা জীবন চলে নাকি? আমি বললাম, আপনার যদি না চলে তাহলে অন্য একটা খুঁজে নেন, এখন আমার থেকে একটু দূরে থাকেন। আপনার সাথে আমি কোথাও যেতে পারবো না, আমার বউ আছে, ওকে আমার সময় দেওয়া জরুরি। আশা করি আপনি বুঝতে পারছেন। ইরা ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি বাইক নিয়ে বের হয়ে এসেছি, তাসফিয়ার কথা মনে করতে করতে বাইক চালাচ্ছি। 40 মিনিট পরে বাড়িতে এসেছি, দেখি তাসফিয়ার ভাবি মনি নিচে বসে আছে। ভাবি বলল, সৌরভ তুমি আজকে তো তাড়াতাড়ি চলে আসছো বাসায়? আমি বললাম, হ্যাঁ, তাতে তোমার কোনো সমস্যা? ভাবি বলল, আমার সমস্যা হবে কেন? তুমি যেহেতু এসেছো সেহেতু মনিকে নিয়ে একটু ঘুরে আসো না, ও তো এখানে নতুন, এলাকাটাও ভালো করে চিনে না। আমি বললাম, পারবো না আমি তাকে নিয়ে ঘুরতে, তোমার বোনকে নিয়ে তুমি যাও। ভাবি তাকিয়ে আছে, আমি উপরে যেতেছি, তখনই তাসফিয়া তার ব্যাগ নিয়ে নিচে নামতেছে। আমাকে দেখেই বলে, আপনাকে কষ্ট করে আমাকে নিয়ে যেতে হবে না, আমি নিচে যেতে পারবো। তাসফিয়া চলে আসতেছিল, আমি ওর হাতটা ধরে নিয়েছি। কি হলো, হাত ধরলা কেন? কোথায় যাচ্ছ তুমি? ভাবি বলল, সৌরভ তুমি তাসফিয়াকে যেতে দাও কেন, ওকে আটকাচ্ছ তুমি? আমি বললাম, ভাবি তোমার মাথা কি একদম গেছে নাকি? আমার বউ, আমি আটকাবো নাকি না আটকাবো সেটা একান্তই আমার ব্যাপার। আর তাসফিয়া তুমি রুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। তাসফিয়া বলল, আপনার কোনো কথা নেই আমার সাথে, আমার হাতটা ছাড়ো, আমি যাব। তাসফিয়া হাত ছাড়িয়ে নিতে চাচ্ছে, তখনই আমি তাসফিয়াকে কুলে করে নিয়েছি। কি হলো, উনি নিলে কেন? আমাকে ছাড়তে বলছি না, না হলে কিন্তু ভালো হবে না। আমি বললাম, ছাড়বো না, দেখি তুমি কি করো। আমি তাসফিয়াকে কুলে করে রুমে নিয়ে যাচ্ছি, আম্মু আব্বু থাকিয়ে আছে, আর ভাবি মনির চোখ যেন বড় বড় হয়ে গেছে। রুমে এসে তাসফিয়াকে খাটের উপরে ফেলে দিয়েছে। তাসফিয়া বলল, তুমি না বলছো আমাকে বাড়িতে নিয়ে যাবে, তাহলে আমাকে যেতে দাও, তুমি আমাকে আটকে রাখছো কেন? আমি বললাম, রিপা আমাকে সবকিছু বলে দিয়েছে। তখনই তাসফিয়া চুপ হয়ে গেছে, আমার দিকে না তাকিয়ে লজ্জায় যেন লাল হয়ে গেছে। আমি বললাম, তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে এমন করছিলা কেন? তাসফিয়া বলল, আমি কিছু পরীক্ষা করছিলাম, দেখলাম যে ভালোবাসা বলতে কি হয়। আমি বললাম, ভালোবাসা বলতে শুধু কষ্ট না, অনেকটাই সুখ আছে। তাসফিয়ার কপালে একটা চুমু করে বললাম, অনেক ভালোবাসি। তাসফিয়া বলল, আমিও তোমাকে চাই, ভালোবাসতে চাই বলে আমার কপালে আলতো করে একটা চুমু দিয়েছে। দুইজন কিছুটা নিজেদের মধ্যে কষ্ট দূর করে ভালোবাসার মাঝে আসলাম। তাসফিয়া আমাকে জড়িয়ে ধরছে, আমিও তাসফিয়াকে জড়িয়ে ধরছি। আর আপনারা এত লুসামি কইরা কি দেখতেছেন? দুইটা ভালোবাসার মানুষের মিল হইতাছে, আর আপনারা ডিস্টার্ব করবেন তা তো কখনো হবে না। তখনই সৌরভ তাসফিয়াকে ছেড়ে দেই আর দরজার সামনে এসে দরজাটা ভালো করে আটকিয়ে দেয়। সৌরভের ভাবির চোখ যেন উপরে উঠে গেছে, সে কি এগুলা ঠিক দেখতেছে নাকি সব ভুল? কারণ তার প্ল্যান ছিল মনির সাথে সৌরভকে বিয়ে দেবে, তাসফিয়ার সাথে ওর ডিভোর্সটা করাবে, কিন্তু তার প্ল্যানে সে সফল হয়নি। এখন থেকে তাসফিয়া ওর বাড়িতেই থাকছে, সুখে দুঃখে ওর সঙ্গী হয়ে। গল্পটা এখানেই শেষ। আপনারা সুন্দর করে ঘুমাইয়া যান, ভালো থাকেন, নিজেদের খেয়াল রাখেন।